আজকে যে বিমান দুর্ঘটনাটা হলো, বিমান বাহিনীর বিমান, তাও একটা স্কুলের উপর, হ্যাঁ, আপনার জনবসতিপূর্ণ এলাকার উপর, মানুষের মনে এই প্রশ্নটা তারা এই অজান্তে কিন্তু মানুষের মনে এই প্রশ্নটা তারা বৃদ্ধি করলো যে আসলে আমাদের বিমান বাহিনীর প্রয়োজনীয়তাটা কি, আমাদের নৌবাহিনীর প্রয়োজনীয়তাটা কি, আমাদের সামরিক বাহিনী বলেন, সেনাবাহিনীর প্রয়োজনীয়তাটা কি। আমি নিজে একজন সামরিক বাহিনীগুলোর একেবারে আপনার শুভানুধ্যায়ী হিসাবে আমি যে কিছু জিনিস তাদেরকে মনে করিয়ে দিতে চাই। দেখুন, পৃথিবী আর অন্য জায়গায় নাই। যদি আপনি ইন্টারনেট ব্যবহার করে আপনি যদি ইন্টারনেট ব্যবহার করে এবং অপপ্রচার চালিয়ে একটা সরকারকে আপনি ফেলে দিতে পারেন, একটা বৈধ সরকারকে, যদি বাংলাদেশের সাধারণ মানুষ সত্য অনুসন্ধান করে, তাহলে কিন্তু বাংলাদেশে যারাই কায়েমি স্বার্থ বিরাজ করেছে, কায়েমি স্বার্থ হাসিল করছে, তারা সবাই তাদের ভেতরের খবরগুলো সাধারণ মানুষ জেনে যাবে। সুতরাং বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী তাদের স্বার্থেই তাদের নিজস্ব বিষয়গুলা, যে তারা কিভাবে দেশের কাছে উপকারী। হ্যাঁ, আমরা দেখেছি যে কোনো জাতীয়, যে কোনো আপনার দুর্যোগে, বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ যেগুলো, সেগুলোতে বাংলাদেশের সামরিক বাহিনীগুলো সরকারের সহযোগী হিসাবে যথেষ্ট ভালো কাজ করে। এখন মানুষ যদি প্রশ্ন করে যে শুধু এই দুর্যোগে যদি আমাদের উপকারের জন্য কি আমাদের সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী পালন করতে হবে, কারণ আমরা তাদের জন্য বাংলাদেশ যে পরিমাণ বরাদ্দ রাখে তাদের সামরিক খাতে ব্যয়ের জন্য, সেটার প্রয়োজনীয়তা আছে কিনা। মানুষ এই প্রশ্নগুলো এখন করতে থাকবে। কারণ হলো, গত বছর আমরা সেনাবাহিনীকে আমরা কি দেখলাম? আমরা দেখলাম সেনাবাহিনী বলল যে তারা সাধারণ মানুষের উপর তারা গুলি করবে না। পরে দেখা গেল যে সাধারণ মানুষের উপর গুলি করবে না, যে ঘটনাকে কেন্দ্র করে বলেছে এটা একটা দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল। তারপরে আবার আমরা এক বছর না যেতে আমরা কি দেখলাম? গোপালগঞ্জে সাধারণ মানুষের উপর তারা গুলি চালালো, সেই সাধারণ মানুষ কিন্তু কাউকে নিহত করে নাই। জুলাই আগস্টে জঙ্গিরা নানান ষড়যন্ত্রের মাধ্যমে তারা নিজেরা মানুষ মারছিল, সেনাবাহিনী বলছে তারা এটা জানতেই পারে নাই। তারা কিভাবে, কেন জানতে পারলো না? সেনাবাহিনীর কাজই তো এই দেশের যখন নিরাপত্তা এমন ভাবে বিঘ্নিত, তাদের গোয়েন্দাদের মাধ্যমে সঠিক তথ্য পাওয়ার, তারা সেটা পেয়েছে কি পেয়েছে আমরা জানি না। কিন্তু আসলে মূল কথা হলো, সেনাবাহিনী, সামরিক বাহিনীগুলো ভয় পেয়েছিল যে জাতিসংঘে যাওয়া তাদের বন্ধ হয়ে যায় কিনা। পৃথিবীতে আর কোন দেশ আছে যেখানে যে একটা বাহিনীগুলা গড়ে তোলা হয় বাজেটের অর্থ খরচ করে নিজের দেশের জন্য, নিজের দেশের জন্য না, সেটা তৈরি করছে কারণ তারা জাতিসংঘে গিয়ে চাকরি করবে। শুধু আমাদের হলো তো জাতিসংঘের জন্য। জি, তাহলে এই যে বড় একটা প্রশ্ন আজকে মানুষের মনে ঢুকে গেল, এর জন্য কিন্তু সেনাবাহিনী প্রধান এবং সেনাবাহিনী দায়ী। তারা কিন্তু এবং তাদের এখন অনেকগুলো জিনিস কিন্তু তাদের প্রশ্নগুলো এখন জনগণ করছে। আপনি দেখেন, এই একেবারে হাটে ঘাটে মাঠে প্রশ্নগুলো আসছে। বাংলাদেশের জাতির পিতাকে সেনাবাহিনী খুন করলো, তারপরে দ্বিতীয় প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সেনাবাহিনী খুন করলো। আপনি বাংলাদেশের সেনাবাহিনীর শুধু একটা মাত্র ইতিবাচক কাজ আছে, সেটা ছিল 2006 সালে জেনারেল মঈনের নেতৃত্বে যে কাজটা হয়েছিল। তারা কি করেছিল? তারা একটা সেনাবাহিনীর প্রোটেকশনে বলুন, সেনাবাহিনীর তত্ত্বাবধানে তারা একটা সরকার গঠন করেছিল। সেই সরকার বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দলকে নিয়ে একটা একেবারে অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেছিল। আপনি যদি দেখেন, বাংলাদেশের সেনাবাহিনীর বা সামরিক বাহিনীগুলোর গত 53 বছর বয়সে এই একটা মাত্র সঠিক সিদ্ধান্ত তারা নিয়েছিল। এর আগে পরে যতগুলো সিদ্ধান্ত তারা নিয়েছে, বিশেষ করে আপনার গত বছরের এই আগস্ট মাসে সেনাবাহিনী যে সিদ্ধান্তটা নিল, এটা পুরোপুরি বাংলাদেশের বিরুদ্ধে একেবারে একটা চক্রান্তে, সেই চক্রান্ত সেনাবাহিনী করেছে আমি এটা বিশ্বাস করি না, কিন্তু চক্রান্তের অংশীদার তারা হয়ে গেল। কিভাবে? তারা
বৈধ সরকারকে রক্ষা না করে তারা আজকে যে এনসিপি বলেন, এই ইউএস এর থেকে যখন সবকিছু স্বীকার করা হলো, তারা এই যে একটা ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে হবে, সেই ষড়যন্ত্রে সেনাবাহিনী জেনে হোক বুঝে হোক না বুঝে তারা সেখানে অংশগ্রহণ করলো। এবং আমরা আরো দুঃখের সাথে কি দেখলাম দেখেন, সেনাবাহিনী প্রধান বা বাংলাদেশের সামরিক বাহিনীগুলো বাংলাদেশের অর্থে চলে, কিন্তু গত বছর জুলাই আগস্ট সময়ে তারা কার অধীনে চলে গেল? তারা 2 জন বিদেশির অধীনে চলে গেল। তারা শেখ হাসিনার কমান্ড না মেনে তারা ভলকার টুট নামে এক অস্ট্রিয়ান উন্মাদ এবং এই আপনার আমাদের যে অস্ট্রিয়ান নাকি টার্কি নাকি? না, ও অস্ট্রিয়ান। আমি নিজেও তথ্যটা জানতাম না। আমার খুব ইন্টারেস্ট আছে এই লোকটার পেছনে, আমি আরো খোঁজ করব। কারণ হলো এই ফলকার ট্যুর কিন্তু এই ষড়যন্ত্রের অংশ হয়ে গিয়েছিল এবং ইউনূসের সাথে সে সম্পৃক্ত, আগে থেকে ইউনূসের সাথে মনে হয় পরিচিত ছিল এবং তাকে দিয়ে জাতিসংঘের বাজেট আসে আমাদের মেম্বার স্টেট গুলোর মধ্য থেকে, যদিও জাতিসংঘের বাজেটের সবচেয়ে বড় অংশ দেয় ইউনাইটেড স্টেটস, তো সেও এই ষড়যন্ত্রের অংশ হয়ে গেল। আর ডিপ স্টেটের আমরা যদি একটু আবার উত্তরের দিকে আসি, একজনের বলছে 300, তাহলে ডোনাল্ড লু নামে এক ইউনাইটেড স্টেটস এর কর্মচারী এবং ভলকার টুট নামে এক জাতিসংঘের কর্মচারী, এই 2 জন কর্মচারীর অধীনে গত বছর জুলাই আগস্টে আপনার বাংলাদেশের সামরিক বাহিনীগুলো চলে গেল, শেখ হাসিনার হাতে আর থাকলো না। এই যে অন্যায় যে একটা কাজ ঘটে গেল, এইটার পরে আজকে বাংলাদেশে যা কিছু হচ্ছে, আজকের এই দুর্ঘটনা সহ কোনো কিছুতে মানুষ কিন্তু কিচ্ছু বিশ্বাস করতে পারছে না। বিশ্বাস না করার দায় কিন্তু পুরোপুরি ইউনূসের, কারণ ইউনূস যেহেতু একজন মিথ্যাবাদী। এই প্রেক্ষাপটে আজকের এই দুর্ঘটনা, এখান থেকে আমাদেরকে জিনিসটা দেখতে হবে। জি, অনেক ধন্যবাদ, আপনি মিলিয়ে এনেছেন। ঠিক আছে, এখন এই চূড়ান্ত পরিণতি আমরা যেটা দেখলাম যে এক সময় এখন তো ছাত্রদের উপর, কোমলমতি শিশুদের উপর, ক্লাস 1 থেকে শুরু, ক্লাস 1 এর ছেলে মেয়েরাও সেখানে ছিল, তারাও ছুটির জন্য অপেক্ষা করছিল, ছুটির ঘন্টা বাজবে, তাদের বাবা মা বাইরে আছে, অপেক্ষা করছে অনেকের। এখন শুনতে পাচ্ছে আশঙ্কার কথা হলো শিশুরা তো মারা গেছে অনেকেই, তাদের বাবা মাও কেউ মারা গেছে। অর্থাৎ সন্তানকে হয়তো পাওয়া গেছে, বাবা মাকে পাওয়া যাচ্ছে না, আবার বাবা মাকে পাওয়া গেছে, সন্তান পাচ্ছে না, নিখোঁজ বা মারা গেছে। যাই হোক, আমাদের এখন পর্যন্ত 19 জন স্বীকার করা হয়েছে। আমি জানি না, এক একজন এক এক কথা বলছেন, মৃতের সংখ্যা নাকি আরো বেশি। এই মুহূর্তে আমাদের কি করণীয়? কেউ বলছেন এটা ষড়যন্ত্র, কেউ বলছেন যে এত ঘনবসতিপূর্ণ এলাকায় বিমান কিভাবে এলো, ট্রেন প্রশিক্ষণ বিমান, এই বিষয়ে আপনার কোন ধারণা আছে কিনা? প্রশিক্ষণ বিমানগুলো আসলে কোথায় চালাতে হয়, কোথায় প্রশিক্ষণ নিতে হয়? জি প্লিজ, আপনি যদি কিছু আপনার আইডিয়া থেকে। না, আইডিয়া এটা আমার না, সারা পৃথিবীর মানুষের আছে। আপনার যে কোনো প্রশিক্ষণ আপনি লোকালয়ে করবেন না। প্রশিক্ষণ মানেটা কি? প্রশিক্ষণ হলো যে যারা হয় ওই বিমান যে চালাচ্ছে পাইলট, সে হয়তো প্র্যাকটিস করছে বিমান চালানো। আপনি যখন গাড়ি চালান, আমরা যে দেখেছি যে গাড়ি চালানো শিখতে গেলে কি আপনি দিনে দুপুরে ঢাকা শহরে একটা গাড়ি নিয়ে বের হবেন? না, হবেন না, আমরা খালি জায়গায় চলে যাই। জি, এই বিমান আসলে হয়েছে কি জানেন, আমাদের এই জিনিসটা বাংলাদেশের সামরিক বাহিনীগুলো তারা নিজেদের হাতে যেহেতু গুলি বন্দুক থাকে, আমরা দেখেছি তারা গোপালগঞ্জে কিভাবে মানুষকে মারতে পারে এবং তাদের গুলির কি পরিমাণ জোর, তারা এই জোরে চলে। এই জোর, আপনি যখন কোনো কিছুর জোরে চলবেন, আপনি তখন আপনার ভিতর কমন সেন্স যেটাকে বলে সেটা আপনার মৃত্যুবরণ করবে। কমন সেন্স যদি থাকে তাহলে আপনি প্র্যাকটিস করবেন, আপনি বাইরে চলে যাবেন। দেখেন, বাংলাদেশের এই রাজধানী শহরটাকে এখন চেঞ্জ করা একেবারে জরুরি হয়ে গেছে। আপনি কিন্তু এটা বলছিলেন যে যখন একটা শহর রাজধানী হওয়ার অনুপযুক্ত হয় রাজধানীটা চেঞ্জ করতে হবে, না হলে ঢাকা শহরকে রাজধানীর উপযুক্ত করতে হবে। ঢাকা শহরকে রাজধানীর উপযুক্ত করার কোনো ধরনের আপনার ব্যবস্থা নাই বাংলাদেশের সেই সীমিত ক্ষমতার মধ্যে। সুতরাং এই রাজধানীকে নিয়ে যেতে হবে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি রাজধানীটাকে বাংলাদেশের গোপালগঞ্জে নিতে হবে। কেন নিতে হবে জানেন? গোপালগঞ্জ একমাত্র দেখিয়েছে বাংলাদেশের মধ্যে তারা সত্যিকার অর্থে বাংলাদেশের প্রেমিক। আর ঢাকা শহরে আপনি যান, দেখবেন এইখানে স্বাধীনতা বিরোধীতে ভরে গেছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষের লোকজনে ভরে গেছে। যাক, আমরা আবার ওই জায়গায় আসি যে কোথায় এই জিনিসগুলো হওয়া উচিত। প্রথম কথা হলো ঢাকা শহরের এই যে আপনি দেখেন
আপনি একটু আগে বলছিলেন এই প্রোগ্রামে বা অন্য একটা প্রোগ্রামে যে আন্তর্জাতিক যে বিমানবন্দরটা এইটা এটা কিন্তু বলছিলাম। এইটাও কিন্তু শহরের কাছে, তারপরে তারও কাছে হলো যে বিমান বাহিনীর এই প্রশিক্ষণ ঘাঁটিগুলা, যে কুর্মিটোলা এয়ারপোর্টটা, এটা বিমান বাহিনীর মানে তারা এটাকে এটার দেখাশোনা করে, হ্যাঁ, তারা এটার মালিক। কিন্তু এটা হওয়া উচিত একেবারে আপনার কম পক্ষে টাঙ্গাইলের পরে নিয়ে যাওয়া উচিত। এবং আপনি দেখেন কতগুলা বিপদের মুখে আমরা পড়লাম, এই যে বিডিআর বিদ্রোহ যেটা হলো, এই বিদ্রোহ হয়ে গেল যে শহরের একেবারে ভেতরে, আপনি বলতে পারেন যে ডাউন টাউনে। তাহলে দেখেন ওইখানে ওইটা হওয়াতে কিন্তু উদ্ধার কাজও সেভাবে এই ওই ঘটনার পরে কিন্তু এই যে সামরিক বাহিনীগুলা যদি নিজের স্বার্থ বুঝতো, তাদের এতগুলো অফিসার মারা গেছে, তারা যদি একটা মানে আপনার কমন সেন্সের সিদ্ধান্ত নিত, তাহলে আমরা দেখতাম যে বিডিআর এর যে সদর দপ্তরটা চলে যেত শহরের বাইরে। এটা যদি শহরের বাইরে উন্মুক্ত কোনো জায়গায় হতো, তাহলে কিন্তু ওই 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 এই আর্মি দিয়ে আপনার ওই বিদ্রোহ চলাকালীন অনেক কমিয়ে আনা যেত। কিন্তু তারা সেই রকম একটা কমন সেন্সের কাজ না করে, আমরা এখন দেখতে পাচ্ছি কি যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো, 1 মাস পরে এই ঘটনাটা ঘটলো। আর আপনার যারা এই ইউনূস বাহিনীর যেসব সন্ত্রাসীগুলো দেশের বাইরে থেকে আপনার উত্তেজনা ছড়ায়, এরা বের করলো কি, বিশেষ করে সন্ত্রাসী ইলিয়াস, যে এটা শেখ হাসিনা করেছে। অর্থাৎ সবকিছু করেছে শেখ হাসিনা। শেখ হাসিনা তখন মাত্র 1 মাস হয়েছে শেখ হাসিনা ক্ষমতা গ্রহণ করছে। আপনার বাংলাদেশের মানুষেরও এবং সেনাবাহিনী বিভিন্ন আপনার প্রাক্তন জঙ্গিগুলো, আপনি দেখবেন কর্নেল মুস্তাফিজ নামে একটা জঙ্গি আছে, সেই ইউনাইটেড স্টেটস থেকে প্রতিদিন সে কিন্তু সেনাবাহিনীর আবার সব খবর কিন্তু জানে। কি পরিমাণ আমাদের সেনাবাহিনীগুলো তারা বিভিন্ন জায়গায়, আপনি সেনাবাহিনী নিয়ে আমাদের কথা বললে আসলে শেষ হবে না। আপনি দেখেন জুলকারনায়ন সায়ের নামে এক জঙ্গি আছে, সে ব্রিটেনে বসবাস করে, সে আল জাজিরা সাংবাদিকতা করে। সেনাবাহিনীর যা কিছু ঘটে প্রতিটা জিনিস কিন্তু জুলকারনায়ন জানে। কেন? তাহলে কিভাবে আপনি কিভাবে, মানে এটা কেন হবে? এটা কি কোনো নৈতিকতার দিক থেকে ঠিক, নাকি এটা চাকরির দিক থেকে ঠিক, নাকি বাহিনীগুলোর নীতিমালার দিক থেকে সঠিক? আপনার যে কোনো ঘটনা ঘটছে এই মোস্তাফিজ জানে, জুলকারনায়ন জানে, আরো অনেকে জানে, এবং আপনার সাধারণ মানুষ ওদের কাছ থেকে খবরগুলো পায়। কেন এটা হবে? কেন? জুলকারনায়ন যদি ডিজিএফআই এর সোর্স হয়ে থাকে, তাহলে তাকে সেইভাবে আইন কানুনের মাধ্যমে কেন তাকে নিয়ন্ত্রণ করা হয় না? আর যদি হয় যে এইভাবেই তারা মানুষকে এসব জানাবে, সেটাই যদি সঠিক সিদ্ধান্ত হয়, তাহলে আমি বলবো আমাদের সেনাবাহিনী বলুন, এই ডিজিএফআই বলুন, তারা ভুল নীতিতে, ভুল পদ্ধতিতে চলছে। মানুষ কনফিউজড হয়, আবার দেখে যে না ঘটনা সত্য। এইভাবে তো হতে পারে না, তাই না? আরেকটা জিনিস দেখবেন, আমাদের যে ডিজিএফআই যে সংস্থাটা, এই সংস্থাটার কাজ, যেই কাজ সেই কাজ তারা কিন্তু করে না। সেই কাজ আসলে করার কোনো দরকারও বাংলাদেশে আছে বলে মনে হয় না। তারা করে কি, সাধারণ মানুষের উপর আপনার গোয়েন্দাগিরি করে। যাই হোক, সব মিলে আমি যেটা বলছিলাম যে বিডিআর যে দুর্ঘটনাটা, যে বিডিআর এর যে ইয়েটা হলো, আপনার বিদ্রোহটা হলো, এরপরেই কিন্তু মানে নিরাপত্তার দিকগুলা, নিরাপত্তা বাহিনীর কাজ কি ভাই? নিরাপত্তা বিশ্লেষণ করা, তাই না? যেটা একটা সাধারণ মানুষ জানে যে নিরাপত্তার খাতিরে, বাহিনীগুলা নিরাপত্তার খাতিরে এই ধরনের বিদ্রোহ তো আবার হতে পারে, তাই না? তারপরে আপনি কিন্তু রাইফেলস ওই যে পিলখানা থেকে এই সদর দপ্তরটা সরাবেন না। কেন সরাবেন না? কারণ পিলখানায় থাকলে আপনি রাজধানীতে থাকার বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করতে পারেন আপনার, কিন্তু এটাও দরকার নেই। আর্মি বলুন, এই বিডিআর বলুন, এরা কিন্তু নিজেদের স্কুল, কলেজ, হাসপাতাল নিজেরাই বানায়। সুতরাং এরা বাইরে চলে গেলেও সেটা বানাতে পারবে। তারপরেও এরা কিন্তু এই জিনিসগুলোকে যে জায়গায় প্রতিস্থাপন করা, এটা কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমার মনে নেই আপনি সেটা উদ্ভাবন করেছেন, সেটা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ডের যে ঘটনাটি ঘটেছে, সেখানে আর্মি কিন্তু কোনো ব্যবস্থা নিতে পারেনি বিকজ অফ আশেপাশে চতুর্দিকে সাধারণ মানুষ। সো কোনো প্রকার যে প্রতিক্রিয়া দেখাবে অথবা কোনো সিদ্ধান্ত নেবে বা কোনো পাল্টা আক্রমণ চালাবে সেই সুযোগ ছিল না। এটা খুবই গুরুত্বপূর্ণ। বিডিআরও কিন্তু, বিডিআর এর অফিসও কিন্তু এখান থেকে ঢাকা শহর থেকে স্থানান্তর করা উচিত। ওটা আরো ঘনবসতিপূর্ণ এলাকায় বিডিআর অফিসটা, পিলখানা।
সেটা ক্যান্টনমেন্টটা ঢাকার ভিতরে পড়ে গেছে এখন। ঠিক আছে, সময়ের প্রয়োজনে যখন করেছিল তখন ঢাকার বাইরে ছিল, এখন আবার সময়ের প্রয়োজনে এটাকে সরাতে হবে। অন্য কোনো দেশের ক্যান্টনমেন্ট কোথায় আছে সেটা আমেরিকান পিপল জানে না, কোথায় ক্যান্টনমেন্ট আছে, কোথায় সেনাবাহিনী থাকে। বনে জঙ্গলে ওদের জন্য ঘাঁটি করা হয়, তারা সেখানে নিরাপদ, এবং যে কোনো কাজের জন্য সারা সেখানে নিরাপদ থাকে। কিন্তু আমাদের দেশে এখন এয়ারপোর্টটা সরানো বিগত সরকার উদ্যোগ নিয়েছিল, সেটা পারে নাই নানান ষড়যন্ত্রের কারণে। আন্দোলন মিছিল সংগ্রাম হয়েছে, ওখানে বিমানবন্দর করতে দেবে না আলিয়াল খান ওদের ওখানে, কিন্তু আজকে সেই একটা বিমানবন্দর কিন্তু আমরা পেয়ে যেতাম। আচ্ছা, সেটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এখন আল্লাহ না করুক কোনো বিমান দুর্ঘটনাও যদি হয়, বড় বিমান, আমাদের সেটা কিন্তু ঢাকার শহরের মানুষের মাঝখানে পড়বে, হাজার হাজার লাখ লাখ মানুষ যেখানে বসবাস করে। আর আপনি ট্রেনিং সেন্টারের কথা যেটা বললেন, তেজগাঁ, কর্মীটোলা, এটা তো অবশ্যই অবশ্যই ভাবা উচিত যে ঢাকা মহানগরীর ভিতরে এই প্রশিক্ষণ সেন্টার থাকতে পারে না। এখন আমরা উত্তরায় যাই, উত্তরায় যে কাণ্ডটি হয়েছে, এখন কেউ বলে মার্চে যদি তিনি ল্যান্ড করতে চান, এটা কি কোনো অ্যাক্সিডেন্ট? সেই ওখানে এটিসি নাকি এটিসি এয়ার কন্ট্রোল সিস্টেম বা সার্ভিস সেন্টার, এয়ার কন্ট্রোল সেন্টার, ট্রাফিক কন্ট্রোল সেন্টারের সাথে তাদের যোগাযোগ থাকে কিনা? ট্রাফিক কন্ট্রোল সেন্টার কি বলছে? সেনাবাহিনী বলছে তার যান্ত্রিক ত্রুটি ছিল, এখনো ব্ল্যাক বক্স পাওয়া যায়নি। অগ্রিম এই ঘটনা, এই ঘোষণা কি সেনাবাহিনী দিতে পারে? আপনার কি মনে হচ্ছে? এবং আজকে এত ছেলে মেয়ের জীবন আশঙ্কা দেখা দিয়েছে, কি করা উচিত? কি বাবা মাদের কিভাবে কি বলে সান্ত্বনা দেবে? কে সান্ত্বনা দেবে? বাংলাদেশ থেকে সান্ত্বনা আপনার ধ্বংস হয়ে গেছে। আমরা সান্ত্বনা দেওয়ার কোনো রাস্তা কিন্তু রাখিনি। আপনি মনে করেন যে আজকে আপনি বা আমরা যত আবেগ দিয়ে এই ব্যাপারটা আজকে আলোচনা করি না কেন, এই প্রথম কথা হলো যে প্রথম থেকে ভুলটা কি হলো যে তারা বললো যে এই পাইলট চেষ্টা করছিল বিমানটাকে আপনার কি বলে অন্য একটা জায়গায় নিয়ে, মানে কথাটা এমন যে তারা মানুষকে বাঁচানোর জন্য অন্য জায়গায় নিয়ে বিধ্বস্ত করার চেষ্টা করেছে। তো সেই চেষ্টার ফল কোথায়? প্রথম কথা হলো যে এই ধরনের মন্তব্য ব্ল্যাক বক্স এখনো পাওয়া যায় নাই বলছে, তাহলে এই মন্তব্য আসে কোত্থেকে? তাহলে এটা কি পাইলট কি ফোন করে বলেছিল যে আমি চেষ্টা করছি? সেটার প্রমাণ আছে তাদের কাছে? অর্থাৎ কিভাবে জানতো, এটা প্রশ্ন। হ্যাঁ, আপনার কথা হলো অ্যাডভান্স এগুলা বলে দেওয়া হচ্ছে মানুষের সহানুভূতি বা মানুষের দৃষ্টিকে ঘোরানোর জন্য। মূল কথা হলো আজকের পরেও কি দেখবেন এরা কি এই প্রশিক্ষণ কেন্দ্রটা কি তারা পরিবর্তন করবে না। আপনি যতই আন্তরিকভাবে এসব আলোচনা করুন না কেন, বাংলাদেশের সব জায়গায় হয়ে গেছে মাইট ইজ রাইট। যার হাতে অস্ত্র, সেই অস্ত্রের ব্যবহার করার কথা আপনার বিদেশিদের, মানে বিদেশি শত্রুর উপর, সেই অস্ত্র ব্যবহার হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের উপর। আর প্রথম কথা হলো গত বছর জুলাই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে তো কোনো ধরনের আইন কানুন বালাই নিয়ম নিষ্ঠা কোনো কিছু কোনো জায়গায় কিন্তু আপনার পরিচালিত হচ্ছে না। আপনি বলুন না যে এই জায়গাটা আইনের প্রয়োগ হচ্ছে, কোনো জায়গায় কোনো আইনের প্রয়োগ হচ্ছে না। পুরো জিনিস সিস্টেমটা চলে গেছে একদল ডাকাতের হাতে, এবং এই ডাকাত গোষ্ঠীকে একমাত্র রক্ষা করে চলছে বাংলাদেশের সামরিক বাহিনীগুলো। আপনি দেখেন আজকে যদি সেনাবাহিনী সেই জুলাই আগস্টের সেই ঘোষণা দেয় যে আমরা জনগণের দিকে বন্দুক তাক করব না, যার ইচ্ছা সে মানে মানুষের ইচ্ছার প্রতিফলন হবে, তাহলে কি ইউনূস বাহিনী 1 মিনিট বাংলাদেশে থাকতে পারবে না। কিন্তু তারা সেটা রক্ষা করছে। এত বড় অন্যায় যেহেতু সামরিক বাহিনীর অধীনে হচ্ছে, সেখানে সাধারণ মানুষের মনের এই যে প্রশ্নগুলা যে এখন আমাদের কি করা উচিত, আমাদের এই মুহূর্তে করা উচিত বিমান বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র একেবারে আপনার লোকালয়ের বাইরে নিয়ে যাওয়া, এবং প্রশিক্ষণের জন্য তারা বিমান চালাবে আপনার একেবারে শূন্য স্থানে, যেখানে কোনো জনবসতি নেই, ক্ষেত খামারের উপর দিয়ে। সেটা কি কার্যকর হবে? আমি আপনাকে নিশ্চিত করে বলছি এটা হবে না। কারণ হলো যখন মানুষ বুঝে যায় যে আমার জোর আছে, আমি এখানে এই দেশটার উপর জোর খাটাবো, সেখানে আসলে কোনো কিছু আশা করে লাভ নাই। আমাদের এই পুরো সিস্টেমটাকে ঠিক করতে হবে। আরেকটা জিনিস আমি এখানে একটু বলে রাখতে চাই, আসলে সাধারণ আপনার আজকে যেসব কথা আপনি সব চ্যানেলে বলবে সব মানুষ, আমি সেগুলোর দিকে বেশি যাইতে চাচ্ছি না, কারণ আপনার দর্শকরা এগুলা জানে, ফেসবুকে লেখা হচ্ছে, মিডিয়াতে লেখা হচ্ছে। আরেকটা জিনিস বাংলাদেশকে যারা পরিচালনা করেছে তারা ধারাবাহিকভাবে ভুল করে এসছে, একেবারে এখানে উইদাউট এক্সেপশন। কোনো দল এই সিদ্ধান্তটা ঠিক মতো নেয় নাই। বাংলাদেশের যতটুকু ভূমি, যে জমিটা আছে,
এই জমির উপর আপনি যদি একেবারে পরিবেশবিদদের সবাইকে নিয়ে বসেন, এইখানে সর্বোচ্চ 3 কোটি লোক বসবাস করতে পারে। সেইখানে আপনি বসবাস করাচ্ছেন বাংলাদেশে। বাংলাদেশের যে জমিটা আছে, আপনি মানে ঢাকা শহরে তো 3 কোটি থাকে মনে হয়। 3 কোটিও বেশি। আপনি দেখেন বিভিন্ন দেশের যদি আপনি হিসাব করে দেখেন আর কি, 3 কোটির জায়গায় আপনি এটাকে 10 কোটি পর্যন্ত করতে পারেন। আপনি কেন এই দেশের লোক সংখ্যা 18 কোটিতে বাড়তে দিলেন? কোন ধরনের পরিবার পরিকল্পনা, জনসংখ্যার পরিকল্পনা কোনো সরকার ঠিক মতো করে নাই। আমরা শুধু এরশাদ সরকারের আমলে, আমাকে আরেকটু বলতে দেন এখানে এই কথাটা বলে কোথাও এরশাদ সরকার কিন্তু প্রেসিডেন্ট এরশাদের সময় পরিবার পরিকল্পনার ব্যবস্থাটা একটু সংহত ছিল, এরপরে আর হয়নি। কিন্তু আমাদের নেতা নেত্রীরা কি ভোগে না, যে সারা বিশ্বে জন্মহার কমে যাচ্ছে, ইটালিতে নেগেটিভ, জাপানে নেগেটিভ, আমরা এগুলো সব ইটালিতে আর জাপানে পাঠাবো। এই যে ধরনের মানসিকতা, এই মানসিকতা রক্ষা করে। এবং আরেকটা উদাহরণ কি, যে বিশ্ব ব্যাংকের রিপোর্ট দেখে, আপনার ইউএনডিপি রিপোর্ট দেখে, ওই রিপোর্টে বলা হচ্ছে যে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কমছে এবং সবাই এটাতে খুবই আপনার সন্তুষ্ট থাকে। এই সন্তুষ্ট থেকে থেকে আজকে বাংলাদেশের জনগণ হয়ে গেল 18 কোটি। একটা দরিদ্র দেশ, সংকীর্ণ একটা ভূমি, সেখানে 3 কোটি মানুষ বসবাস করা স্ট্যান্ডার্ড হয়, আইডিয়াল হয়। অর্থাৎ আপনার সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এইসব কথা বলে না বিভিন্ন অর্থনীতি এবং পরিবেশবাদীরা, সাস্টেইনেবল সাস্টেইনেবল কথাটার মানে হলো, আপনার মনে করেন বাংলাদেশে যদি 3 কোটি মানুষ থাকে, এই 3 কোটি মানুষ গাছপালা, পশু পাখি যা ভক্ষণ করবে, সেই পরিমাণ যদি ওই এক বছরে যা এরা ধ্বংস করবে, 1 বছরে যদি আবার প্রাকৃতিক ভাবে ততটা বৃদ্ধি হয়, তাহলে ওই জিনিসটাকে বলে সাস্টেইনেবল। অর্থাৎ যতটা আপনি ধ্বংস করলেন ততটা পরিপূর্ণ হলো। সেই ক্ষেত্রে 3 কোটি মানুষ হলে এটা সম্ভব ছিল। আপনি 18 কোটি মানুষ, আপনি চিন্তা করেন আজকে যদি 18 কোটি মানুষ মরে যায়, আপনি 18 কোটি মানুষকে যদি কবর দেন, 18 কোটি কবর করেন, পুরা বাংলাদেশ একটা গোরস্থান হয়ে যাবে। অর্থাৎ আপনি 1 ইঞ্চি জায়গা থাকবে না যেখানে একটা কবর নাই। আপনি ছোট একটা ভূমিতে আপনি এত মানুষ করেছেন, আর যে মানুষের বৃদ্ধির ফলে কি হলো, অশিক্ষা, কুশিক্ষা, মৌলবাদ বেড়েছে। আপনি এই যে গণভবন আমরা যখন ভাঙতে দেখলাম কিভাবে মানুষের স্রোত, এর কুফলটা কিন্তু আমরা নিজেরা ইচ্ছে করে অথবা আমাদের অজ্ঞানতা বশত করেছি। আমরা মানুষের সংখ্যাটাকে সাস্টেইনেবল লেভেলে তো রাখি নাই, এমন একটা পর্যায়ে আমরা নিয়েছি যেটার কোনো এটাকে সমাধান, মানে এটাকে আপনার সুচারুরূপে আপনার এখানে ব্যবহার করা বা বসবাসের যোগ্য রাখা, সেটা এখন আর সম্ভব না। কিন্তু কেউ কি এটা করবে যে না? এই জনসচেতনতা কি আমাদের আছে যে বাংলাদেশের জনসংখ্যা একেবারে যেই পরিমাণ হয়েছে, সেটা আসলে এইটা একটা, এই দেশে এতগুলা মানুষ বাঁচলে, আপনি যে কোনো একটা প্রাকৃতিক দুর্যোগ হোক, মনে করেন একটা ভূমিকম্প হলো আজকে ঢাকা শহরে, কি অবস্থা হবে চিন্তা করেন। আর আপনি মনে করেন যে বড় কোনো ঝড় তুফান হলে কি অবস্থা হবে চিন্তা করেন। তারপরে যেটা বলবো যে শেখ হাসিনা সরকার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় যথেষ্ট সক্ষমতা দেখিয়েছে, যেটা ইউনূসের পক্ষে সম্ভব না। কারণ ইউনূস যদি সেগুলা করতে যায়, ইউনূসকে মানব দরদি হতে হবে। বাংলাদেশের কোনো মানুষ বিশ্বাস করে না, এবং এটাই সত্য যে ইউনূসের মধ্যে মানুষের প্রতি দরদের কোনো ধরনের চিহ্ন আমরা দেখিনি। জি জি, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, একজন রুমি তিনি প্রশ্ন করেছেন যে 10টায় শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় রাত 10টায়, সেটি এখন কেন হলো? হঠাৎ করে বিমান দুর্ঘটনা হলো। বিমান দুর্ঘটনার কথা আমরা জানতাম না। আমি অ্যাম্বাসেডর হারুন আল রশিদ তার কথা বলেছিলাম, হ্যাঁ 10টায় আমরা বসবো, কিন্তু ইমার্জেন্সি বিধায় আমরা দ্রুত একটু কথাগুলো শেয়ার করতে চাই আপনাদের সাথে, কার কি মতামত আছে সেটা তুলে ধরতে চাই, যে কারণে একটু আর্লি বসে গেছি এবং আর্লি কথা বলছি। যাই হোক, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আরেকজন প্রশ্ন করেছেন যে এটাকে এখন রাজনীতিকরণ করবেন না, যে উত্তরার যে ঘটনা ঘটেছে। হ্যাঁ, রাজনীতিকরণ যাতে কেউই না করে সেটি আমাদের প্রত্যাশা। সেনাবাহিনী যাতে অ্যাডভান্স কথা না বলে, বা অন্য কেউ যদি অ্যাডভান্স কথা না বলে, ষড়যন্ত্র কি ষড়যন্ত্র না, তা কি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত, যান্ত্রিক ত্রুটি ছিল কিনা, পাইলট অন্যত্র নিয়ে যেতে চেয়েছিল, নানাবিধ কথা উঠছে। এগুলো নিয়ে জনগণের মনে সন্দেহ দেখা দিচ্ছে। আর হারুন আল রশিদ সাহেব তিনিও যেটা বললেন যে হ্যাঁ, ধারাবাহিক একটা ধ্বংসের যে অবস্থা আমরা দেখেছি গত 11 মাস, এবং তারপরে আমরা সরকারের যে অসত্য কথা বলা, সেই ক্ষেত্রে জনগণ এটাও বিশ্বাস করছে না যে এটা ষড়যন্ত্র কিনা। কেউ বলছে যে ষড়যন্ত্র
সরকারের কথা বিশ্বাস করছে না, কেউ কেউ বলছে মৃতের সংখ্যা আরো বেশি, কেউ বলছে মৃতের সংখ্যা ঠিক আছে 19 জন। এখন এগুলো নিয়েও কথা হচ্ছে, কি কি জন্য এসব কথা হচ্ছে? অবিশ্বাসের কারণে। হ্যাঁ, সরকার যদি প্রকৃত সত্য জানিয়ে দেয় দেশবাসীকে, দুর্ঘটনা ঘটেছে, কতজন মারা গেছে, কতজন আহত হয়েছে, সেটা সঠিক তথ্য দিলে জনগণের মধ্যে সেই বিভ্রান্তি থাকবে না। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে এখন সবচেয়ে প্রয়োজন, যেটি আমি আগেও বলেছি এখনো আবার বলছি, কেউ কেউ সামন্তলাল সেন সাহেবের কথা বলছে, তাকে ফিরিয়ে আনা উচিত। বিগত সরকারের সময় কিন্তু এই বার্নি ইউনিটটা হয়েছে, হাসপাতালটি হয়েছে, সামন্তলাল সাহেব উদ্যোগ নিয়েছিলেন, তখনকার সরকার শেখ হাসিনা সরকার সেটি করেছিল, যেখানে যেটা দেশে ব্যাপক প্রয়োজন এই হাসপাতাল, এই ধরনের হাসপাতাল ঢাকা শহরে অথবা বাংলাদেশের বাইরে, ঢাকার বাইরেও আর এই ধরনের বার্নি ইউনিট প্রয়োজন রয়েছে। শুধু ঢাকায় আছে মাত্র, ঢাকার বাইরে যেসব কেন্দ্রে, যেসব জেলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তাদেরকেও ঢাকায় নিয়ে আসতে হয়, এটা খুব কষ্টসাধ্য ব্যাপার। কাজেই আমরা আশা করব ঢাকার বাইরেও বাংলাদেশের বিভিন্ন জেলায় যেন এই যে সামন্তলাল সাহেবের নেতৃত্বে এরকম বার্ন ইউনিট হয়, সেই প্রত্যাশা আমাদের থাকবে। অনেকে সামন্তলাল সেন সাহেবের অভাব ফিল করছেন যে তিনি থাকলে আজকে হয়তো তার নেতৃত্বে আরো ভালোভাবে চিকিৎসা দেওয়া যেত। এখন প্রয়োজন যেটি, সেখানে হাসপাতালে রক্তের প্রয়োজন আছে কিনা সেটার দিকে খেয়াল রাখা, এবং যারা উদ্ধার কাজ করছেন তাদের উদ্ধার কাজে সহযোগিতা করা, আর প্রকৃত নিহতের সংখ্যা যাতে আর না বাড়ে সেটাই আমরা প্রত্যাশা করি। এমনি যত কিছু হয়েছে এটা খুবই মর্মন্তুদ, বাংলাদেশের জন্য শোকাবহ দিন। আজকে 19 জনকে আমরা হারিয়েছি, এটা যদি সত্য হয় এটাও তো মারাত্মক একটা দুর্ঘটনা ঘটেছে, বাবা মাকেও হারিয়েছে অনেকে। আপনি একটু বলবেন যে এই যে আমাদের এই মুহূর্তে আমাদের সাধারণ নাগরিকদের করণীয় কি? ধৈর্য এবং ব্লাডের ব্যাপারটা যেটা বার্ন ইউনিটে দেখা দিচ্ছে, অভাব, রক্তের প্রয়োজন রয়েছে, আর উদ্ধার কাজের ব্যাপারে আপনার যদি কোনো পরামর্শ থাকে। এই ধরনের উদ্ধার কাজে আমি মনে করি সাধারণ মানুষকে সম্পৃক্ত না করে বিশেষজ্ঞ যারা, তাদেরকেই করা উচিত। কারণ হলো যে যদি কারো বেঁচে থাকার সম্ভাবনা থাকে, দ্রুত যাতে সে হাসপাতালে যেতে পারে। সাধারণ মানুষ দায়িত্ব পালন করতে চাইলে তাদের উচিত এই রাস্তাঘাটগুলা ক্লিয়ার রাখা। উদ্ধার কাজ শেষ হয়েছে কিনা এই মুহূর্তে আমি জানি না, হয়তো শেষ হয়ে যেতে পারে। যদি বিষয়টা আসলে তা না, বিষয়টা হলো যে এই দুর্ঘটনাটা একদিক থেকে মর্মান্তিক, আরেক দিক থেকে এই স্কেলটা অত বড় না। হ্যাঁ, একটা ছোট বিমান পড়েছে একটা স্কুলের উপর দিয়ে, এটা কিছু মানুষের দায়িত্ব জ্ঞানহীনতার কারণে ঘটেছে। কারণ আপনি গাড়ি চালানো শিখবেন, বিমান চালানো শিখবেন, প্রশিক্ষণ নিবেন, এগুলো প্রশিক্ষণের সময় দুর্ঘটনা খুবই স্বাভাবিক বিষয়। আর এই যে বিমানগুলোর কথা বলা হচ্ছে, এগুলো বহু বছরের পুরনো। তো আপনার সব জায়গায় কায়েমি স্বার্থ তো আছে, সেটা কোনোদিন আমরা বন্ধ করতে পারবো কিনা জানি না, কিন্তু সেটা না করতে পারলেও আমরা যদি কমন সেন্স গুলো ইউজ করি, কমন সেন্স খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। সেটা যদি আমাদের তো আসলে জাতীয় দায়িত্ব, মানে দায়িত্বশীলতা আর পরিচয় আমরা কোনো জায়গায় দিতে পারি না। দায়িত্বশীলতার পরিচয় হলো যে প্রশিক্ষণ বিমান পড়বে ওই খালি জায়গায়, এটা শহরের উপর কেন পড়বে ভাই? শহরের উপর যদি আপনার কমার্শিয়াল ফ্লাইট পড়ে তাহলে বোঝা যাবে যে না, তার এখান দিয়ে যাওয়া ছাড়া তার কোনো উপায় ছিল না। আর আপনি যখন প্রশিক্ষণ চালাচ্ছেন আপনার তো কমার্শিয়াল ফ্লাইটের লাইন ধরতে হবে না, তাই না? আপনাকে যে কোনো উন্নত জায়গায় সেটা করতে হবে। সাধারণ মানুষের আসলে এখানে কি করার আছে? সাধারণ মানুষের শান্ত হয়ে ধৈর্য ধরা ছাড়া আর দোয়া পড়া ছাড়া তো উপায় নেই। কিন্তু বৃহৎ স্কেলে যে কোনো একটা দুর্ঘটনা যখন ঘটে, আমাদের ওই জিনিসগুলো বারবার আমরা যদি মনে করি যে আমাদের কি কি আপনার নৈতিক দায়িত্ব এবং রাষ্ট্রীয় দায়িত্ব, হ্যাঁ, সেগুলো যদি আমরা ঠিকমতো পালন করি, তাহলে যে কোনো ভবিষ্যতে হয়তো এসব দুর্ঘটনা এড়ানো যেতে পারে, বা এসব দুর্ঘটনা ঘটে গেলেও সেখানে আপনার মানুষের ক্ষতি, সম্পদের ক্ষতি, প্রাণের ক্ষতি, এগুলা কমিয়ে আনা যেতে পারে। তো সেটা যদিও আমরা আশা করি না, কিন্তু আশা করেই কিন্তু এসব আলোচনা চালিয়ে যেতে হবে। তবে একটা জিনিস দেখেন, যে জিনিসটা সব জায়গায় হচ্ছে যে বড় স্কেলের কোনো দুর্ঘটনা যদি হয়, শেখ হাসিনা সরকার যেইভাবে যতটা আপনার দক্ষতার সাথে মোকাবেলা করতো, সেটা কিন্তু ইউনূস করতে পারবে না। কারণ হলো ইউনূসের তো কোনো নৈতিক আপনার অধিকারই নেই বাংলাদেশের এই শাসন ক্ষমতা ধরে রাখার। আপনি দেখেন আজকে যদি ওই রানা প্লাজার মতো কোনো দুর্ঘটনা ঘটে, কিংবা আপনার 98 সালের বন্যা বা কোভিডের মতো কোনো জিনিস, কোনো দুর্ঘটনা বা কোনো মহামারী যদি আসে, আপনি তখন দেখবেন বাংলাদেশ এখন কি পরিমাণ বেহাল একটা দশায় আছে। বাংলাদেশের মানুষ
মানুষকে কয়েকটা জিনিস থেকে মুক্ত হতে হবে। এইটা হলো প্রথম কথা, হলো বাংলাদেশের মানুষ, আপনি যদি এই যে ইসলামিক মৌলবাদী ওয়াজ মাহফিল শুনে শুনে দেশ চালান, হ্যাঁ, তাদের কথায় যদি আপনি রাষ্ট্র তৈরি করেন, রাষ্ট্র ব্যবস্থা রাখেন, সেই রাষ্ট্রের ভবিষ্যৎ একেবারেই অন্ধকার। জি, আমরা আমরা তানভীর হায়দার, শান্তির শকুন ও তার জঙ্গি বাহিনীকে অনুরোধ জানাচ্ছি ডাক্তার সামন্তলাল সেনকে দ্রুত মুক্তি দিয়ে তার নেতৃত্বে টিম গঠন করে আমাদের বাচ্চাদের জীবন বাঁচানোর জন্য। সামন্তলাল সাহেব তো গ্রেপ্তার হন নাই মনে হয়, উনি যাই হোক, একটা রাজনৈতিক দল করবেন এরকম একজন মানুষ আজকে কোথায় আছেন, কিভাবে আছেন আমরা কেউ জানি না। রক্ত দিতে গিয়ে ছাত্রলীগ নেতা মবের শিকার হয়েছেন, এটা আরো দুঃখজনক। এটা নাকি হয়েছে ছাত্রলীগের একজন ছাত্রলীগ হিসেবে তাকে মবের আক্রান্ত হতে হয়েছে, সে গেছিল ব্লাড দিতে। আচ্ছা যাই হোক, এটাও ন্যাক্কারজনক ঘটনা। আমি আবারও যে কথা বারবার বলি, আপনিও বলেছেন, হারুনুর রশিদ সাহেব আপনিও বলেছেন, যে দেশে যে অস্থিতিশীল অবস্থা চলছে, ক্ষমতায় যাওয়ার জন্য যে হানাহানি, মারামারি, কাটাকাটি, শব্দ চয়নে যে অশ্লীলতা তৈরি হয়েছে, দেশের বাইরে থেকে বাংলাদেশকে যেভাবে শাসন করা হচ্ছে, যেভাবে মব ভায়োলেন্সের শিকার করা হচ্ছে, বাংলাদেশ আজকে আক্রান্ত। বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার যে প্রতিযোগিতা শুরু হয়েছে, গোপালগঞ্জে যে হত্যাকাণ্ড হয়েছে, সেনাবাহিনীর যে বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে, সবকিছুকে মানে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আজকের এই দুর্ঘটনা, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। দুর্ঘটনার কারণে আজকে শিশুরা মারা গেছে, কোমলমতি শিশু থেকে শুরু করে তাদের বাবা মারাও আক্রান্ত হয়েছেন এবং তাদের অনেকে নিহত হয়েছেন। আমরা চাই না নিহতের সংখ্যা আরো বাড়ুক। দলমত নির্বিশেষে দেশের এই ক্রান্তিকালে সবার এগিয়ে আসা উচিত, হ্যাঁ সেটাই আমরা চাই, সবার এগিয়ে আসা উচিত। আমরা জনাব হারুন আল রশিদ, আপনি আর শেষ মুহূর্তে কিছু বলবেন কিনা? আমরা শেষ করব এই পর্বটি। একটু সান্ত্বনার কথা, আসার কথা, কিভাবে আমরা এই দুর্যোগ থেকে উত্তরণ পেতে পারি সেই সম্পর্কে দুই চারটা কথা একটু আমরা শুনতে চাই। আমি আশার কথা এখানে বলার মতো আসলে আমি মনে করি যে আমি যদি কিছু সুন্দর কথা এখানে বলে দেই, মানুষ খুশি হলো, কিন্তু সেটা তো আমি নিজের সাথে প্রতারণা করব। আমি মনে করি যে বাংলাদেশ গত বছর বাংলাদেশের সেনাবাহিনী প্রধান বা সেনাবাহিনী যে কাজটা করলো, যে তারা বাংলাদেশের সরকারকে রক্ষা না করে তারা ইউনাইটেড স্টেটস এবং ইউনাইটেড নেশনস, একটা সংগঠন, একটা রাষ্ট্র, তাদের 2 কর্মচারীর অধীনে চলে গিয়ে বাংলাদেশের উপর যেই অন্যায্য ঘটনাটা চাপিয়ে দিয়েছে, ইউনূসের মতো একজন আপনার মিথ্যাবাদী, বাটপার এবং নিষ্ঠুর একজন ফ্যাসিস্ট। দেখুন, এই জিনিসগুলো বাংলাদেশের মানুষকে বুঝতে হবে। শেখ হাসিনা সরকারকে ফ্যাসিস্ট গালি দিয়ে দিয়ে তারা ফ্যাসিজম কায়েম করে ফেললো। আপনি চিন্তা করতে পারেন, একটা দেশ দরদি, মানুষের প্রতি ভালোবাসা পূর্ণ একটা প্রধানমন্ত্রীকে সরিয়ে দিয়ে সত্যিকার এবং তাকে ফ্যাসিস্ট ট্যাগ করে সত্যিকার একটা ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের উপর বসিয়ে দিল। এইটা বাংলাদেশের যেসব মানুষ গত বছর জুলাই আগস্টে এই ষড়যন্ত্রের শিকার হয়েছে এবং যারা এই ষড়যন্ত্রকারীদের রাস্তা সুগম করেছে, সেই সেনাবাহিনী, এদের উপরই দায়িত্ব হয়ে যায় যে এইখান থেকে রাষ্ট্রকে উদ্ধার করা। আর যদি আপনি উদ্ধার না করেন, বাংলাদেশের মানুষ, এটা তো একটা ছোট বিমান দুর্ঘটনায়, হ্যাঁ, আপনার আজকে যতজন মানুষ মারা গেল সেটার কথা রাখেন, কিন্তু এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হানাহানিতে বলুন, যে কোনো ন্যাচারাল ক্যালামিটিতে বলুন, মৃত্যুবরণ করার একটা সিচুয়েশনে আজকে বাংলাদেশ আছে। এখান থেকে বেঁচে আসার জন্য বাংলাদেশের সাধারণ মানুষকে নিজেদের প্রশ্ন করতে হবে। আজকে সাধারণ মানুষের প্রশ্ন এটাই যে গত 1 বছরে আমাদের কি স্বপ্ন দেখিয়ে এরা এই দখলটা করলো, কিন্তু আমার কি জীবনের উন্নতি হয়েছে? যার জীবনের উন্নতি হয়েছে সে আমার কথা শোনার দরকার নাই, কিন্তু যে মানুষটা মনে করে যে আমার জীবনের অবনতি হয়েছে নানান ভাবে, তাকে কিন্তু এই ফ্যাসিস্ট ইউনূসের বিরুদ্ধে দাঁড়াতে হবে। সাধারণ মানুষ জেগে উঠলে কোনো ধরনের আপনার অন্যায় টিকে থাকতে পারে না। সুতরাং এখন বাংলাদেশের সাধারণ মানুষকেই এটা দায়িত্ব নিতে হবে, কারণ ইউনূস এবং তার সেনাবাহিনী এবং তার বিভিন্ন বাহিনী এবং আপনার সন্ত্রাসী বাহিনী এনসিপি যা কিছু করছে, এগুলা সব আত্মঘাতী। এরা নিজেরা আত্মঘাতী জঙ্গি ছিল। যে কোনো মানুষ যখন আত্মঘাতী জঙ্গি হয়ে যায়,
এই বিচার বিশ্লেষণগুলো সাধারণ মানুষ তো করে না, আপনার কোনো জায়গায় হয় না, টেলিভিশন টক শোতে হয় না। মানুষ কতগুলো গতানুগতিক যা বা শোভন কথাবার্তা বলে, কিন্তু আসল জিনিসটা যেই জিনিসটা সত্যিকারের যে ঘটনাটা ঘটে গেছে সেটাকে শুধু ধামাচাপা দিয়ে রাখা হচ্ছে। যেটা আত্মঘাতী জঙ্গি ছিল হাসনাত, সার্জিস, এদের কাছে এরা যাই করবে সবই হবে আপনার ধ্বংসাত্মক। আত্মঘাতী জঙ্গিরা রাষ্ট্র ক্ষমতা দখল করে কোনোদিন কোনো আপনার ইতিবাচক কিছু করতে পারবে না। সুতরাং সাধারণ মানুষকে আজকে জাগতে হবে এবং বাংলাদেশের সত্যিকারের জনগণের প্রতি সহমর্মিতাপূর্ণ একটা সরকারকে ক্ষমতায় আনতে হবে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা সোহেল রানার একটা কমেন্টস নিয়ে নিই। দর্শক মন্ডলী, আপনারা অনেক কিছু বলছেন, অনেক মতামত জানাচ্ছেন। সোহেল রানা, ঢাকা বাংলাদেশের রাজধানী। এটি একটি দেশের রাজধানী হওয়ার জন্য যে যোগ্যতা প্রয়োজন তার অনেক কিছুই নেই ঢাকায়। ঢাকায় কোনো বাস স্টপ নেই, বাস ডিপো নেই, আছে সেনানিবাস। যে সেনানিবাস খুব দ্রুত সরকার পতনে সাহায্য করে। আচ্ছা, যাই হোক, আমরা সেটা চাই না। আর আরেকটি বিষয় হচ্ছে, আর যে কথাটা বেরিয়ে আসলো, আমাদের ঢাকা শহর থেকে যদি ক্যান্টনমেন্ট এবং পিলখানার বিডিআর দুইটা সদর দপ্তর সরানো হয়, ঢাকার যানজট অনেকাংশে কমে যাবে। ঢাকার মানুষের মধ্যে একটা স্বস্তি ফিরে আসবে যে দুইটা সদর দপ্তর আমাদের ঢাকা মহানগরীতে নেই। যাই হোক, সেই প্রত্যাশা করছি। পাশাপাশি আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বার্ন ইউনিটে ঝাঁপিয়ে পড়েছেন কিনা আমরা জানি না, এখনো আমি দেখতে পাই না, আপনারা জানেন কিনা। হাসপাতালে যদি উনি যেয়ে থাকেন ভালো, সহমর্মিতা দেখিয়ে থাকেন ভালো। আর আমাদের স্বাস্থ্য উপদেষ্টা কোথায় আছেন, তিনি ঝাঁপিয়ে পড়েছেন কিনা, তিনি উত্তরা ভিজিট করেছেন কিনা, বার্ন ইউনিটে গেছে কিনা, চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন কিনা। যদি না নিয়ে থাকেন এরই মধ্যে এখন দুঃখজনক, আর যদি গিয়ে থাকেন তাহলে তো খুবই ভালো, যাওয়া উচিত এবং নির্দেশনা দেওয়া উচিত। ঢাকা ওদের ট্রিটমেন্ট কিভাবে হতে পারে, বার্ন ইউনিট কিভাবে ভালোভাবে কাজ করতে পারে, রোগীদের যে খোঁজ খবর নেয়া, দুটো জিনিসই খুবই প্রয়োজন। প্রধান উপদেষ্টাকেও প্রয়োজন, আমাদের স্বাস্থ্য উপদেষ্টাকেও প্রয়োজন। অনেকে বলছেন আবার স্বাস্থ্য উপদেষ্টাকে দেখা যাচ্ছে না, তিনি কোথায় আছেন, তিনি কি দেশে আছেন কিনা সেটিও নাকি অনেকে বুঝতে পারছেন না। আমরা সেই প্রত্যাশা করি যে আর মৃতের সংখ্যা যাতে না বাড়ে। যা হয়েছে এটা ব্যাপক ডিজাস্টার হয়ে গেছে বাংলাদেশে। কোমলমতি শিশুরা প্রাণ হারিয়েছে, বাবা মারা প্রাণ হারিয়েছে, অভিভাবকরা, তাদেরকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। তারপরেও বলছি, সবাই শান্ত থাকুন, যেখানে ব্লাড প্রয়োজন সেখানে ব্লাড দিন। আর উদ্ধার কর্ম যদি শেষ না হয়ে থাকে, উদ্ধার কাজে সবাই সহযোগিতা করুন। নিজে ঝাঁপিয়ে না পড়ে উদ্ধার কাজে সহযোগিতা করা যায়, অর্থাৎ যারা উদ্ধার কাজের বিশেষজ্ঞ, আমাদের হারুন আল রশিদ সাহেব যেটি বললেন, বিশেষজ্ঞ যারা আছেন, বিশেষ করে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী বা অথরাইজ যারা রয়েছেন, তাদেরকে সহযোগিতা করা উচিত। আর আমাদের সেনাবাহিনীর মধ্যে যে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল গত 11 মাস, এবং সর্বশেষ আমরা গোপালগঞ্জে দেখেছি মানুষ হত্যা করতে, এই জিনিসগুলো থেকে সেনাবাহিনীকে দূরে থাকতে হবে। এবং আজকে সেনাবাহিনী এখন যে ভূমিকাটা রাখছে দেশের দুর্যোগের সময়, সেটাই রাখা উচিত। দেশের অখণ্ডতার জন্য সেনাবাহিনীর ভূমিকা রাখা উচিত, সেটাই রাখা উচিত। বন্যা দুর্গত হলে, দেশে আক্রান্ত হলে সে সময় তারা ঝাঁপিয়ে পড়া উচিত। দেশের যে কোনো ক্রান্তিকালে তারা এগিয়ে আসবে, এটাই স্বাভাবিক। আর যে কাজগুলো এতদিন তারা করেছেন সেখান থেকে তারা ফিরে আসবেন। সেনাবাহিনীর মধ্যে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে সেটি যাতে আগামীতে দেশবাসী আর না দেখে। বর্তমান সেনাপ্রধান তার যে নেতৃত্ব দিচ্ছেন, সেনাবাহিনীর নেতৃত্ব দিচ্ছেন, অনেকে বলছেন সেনাবাহিনীর কোমর ভেঙে গেছে। যাই হোক, এখন কোমর সোজা করে দাঁড়াতে হবে। এইসব দুর্ঘটনা ঘটলে সেনাবাহিনী সাহায্যের হাত বাড়াবে, এটাই স্বাভাবিক। অখণ্ডতা রক্ষার জন্য কাজ করবে, এটাই স্বাভাবিক। কারো দাসত্ব বা কারো দোসর হয়ে কাজ করা। হারুন আল রশিদ সাহেব যেটি বলেছেন যে বাংলাদেশ সেনাবাহিনী হচ্ছে জাতিসংঘের একটি শাখা, বাংলাদেশে জাতিসংঘের একটি শাখা, জাতিসংঘের সেনাবাহিনী। জাতিসংঘের চাকরির জন্য বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি নেয়, সেটি খুবই দুঃখজনক বাংলাদেশের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দর্শক, আপনারা যারা যুক্ত হয়েছেন, শেয়ার করেছেন, কমেন্টস করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। হারুন আল রশিদ সাহেব আমাদের আজকের অতিথি, অ্যাম্বাসেডর হারুন আল রশিদ, তিনিও কথা বলেছেন। আমরা আগে 10টার সময় বসার কথা ছিল বাংলাদেশ সময় রাত 10টায়, কিন্তু ইমার্জেন্সির কারণে আজকে আগেই বসে গেছি। হারুন সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করতে চাই, আপনি যদি অনুমতি দেন। আর শেষের কিছু বলবেন কিনা, যদি বলতে চান একটু 1 মিনিট আবার বলতে পারেন। আমি আপনার ওই প্রস্তাবটা যে ক্যান্টনমেন্ট রাজধানীর বাইরে যাবে, বিডিআর এর যে হেডকোয়ার্টার সেটা রাজধানীর বাইরে যাবে, আমার মনে হয় এটা অনেক কঠিন, এরা দিবে না। হচ্ছে রাজধানীটাকে অন্যত্র সরানো বোধ হয়, অন্তত এটা নিয়ে চিন্তা ভাবনা করা সহজতর হতে পারে আর কি।